আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হাসিবুরস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের টপিক হলো কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। তো কপোতাক্ষ নদ এটা একটা 14 লাইন বিশিষ্ট সনেট। তো আমরা আগে কবির পরিচিতিটা জানি। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথম যোগ হয় মাইকেল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যটা মাইকেল মধুসূদন দত্তের, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তার অন্যান্য কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তার নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। এই যে এই দুইটা, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুইটা হলো প্রহসন। বাংলা কাব্য অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। তার মানে এই বাংলা কাব্যের সনেট এবং অমিত্রাক্ষর ছন্দ, এই দুইটা জিনিস এনেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেন। তাহলে শব্দার্থ দেখো, সতত মানে সর্বদা, বিরলে মানে একান্ত নিরিবিলিতে, বিরলে। নিশা, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়িরূপ কর, তার মানে প্রজা যেভাবে রাজাকে কর দিয়ে যায় সেভাবে নদী কর দেয় সাগরকে, এই বলছে বাড়িরূপ কর। চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে বলা হয় সনেট, বাংলায় এটার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা, যার 14টা লাইন থাকে। এই 14টা লাইনের প্রথম যে 8 লাইন বা 8 চরণ বা 8 স্তবক, এটার নাম হচ্ছে অষ্টক এবং পরবর্তী 6 চরণের নাম হচ্ছে শতক। তাহলে বাংলায় বলে অষ্টক আর শতক, আর ইংরেজিতে বলে অক্টাভ আর সেস্টেট। তো অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং শতক হলো ভাবের পরিণতি। তাহলে অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা আর শতকে ভাবের পরিণতি, মানে শতকে হলো গিয়ে মূল বিষয়টা থাকে এখানে। তাই তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা বেশি আসে যে সনেটের শতকে কি থাকে। তো কবিতার মূল ভাব বা মূল বিষয় থাকে। এখন এই চরণগুলো কিভাবে সাজানো হয়েছে? প্রথম 8 চরণ ক খ খ ক, ক খ খ ক, মানে হচ্ছে প্রথম লাইন যেভাবে হবে প্রথম লাইনের শেষে এবং দ্বিতীয় লাইনের শেষে আলাদা হবে, অন্যরকম, এবং তৃতীয় লাইন ওই দ্বিতীয় লাইনের মতোই হবে। ওই যে ক তারপরে হলো 2টা খ, তার মানে ওই 2টা লাইন মাঝখানের 2টা লাইন হবে একরকম, আবার চতুর্থ লাইন গিয়ে ওই প্রথম লাইনের মতো হবে। তার মানে এই যে ক খ খ ক, এই গেল তার 4 লাইন। আবার পরের 4 লাইন আবার এরকম যে ক মিলবে এবং মাঝখানের 2টা লাইন একরকম হবে খ খ, এবং পরের লাইনের শেষে একরকম হবে। তাহলে ওই যে অষ্টক, আমাদের অষ্টকের যে ধারাবাহিকতা হলো এভাবে ক খ খ ক, ক খ খ ক। এখন শেষ 6 চরণ ঘ ও চ, ঘ ও চ, ওই 3 লাইন একরকম হবে। তাহলে তাহলে এই যে এই 3টা লাইন 3 রকম হবে। এই যে ঘ ও চ, কারোর সাথে কারো কোনো মিল নেই। অথবা প্রথম 8 চরণ
ক খ খ গ, ক খ খ গ, শেষ 6 চরণ ঘ ও ঘ ও চ চ। এই দুইটা নিয়মে এই কবিতাটা হয় আর কি। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। এখানে মিলবিন্যাস ক খ ক খ, ক খ খ ক, গ ঘ গ, ঘ গ ঘ, এই দুই পদের মানে দুই ভাবে হয়। চতুর্দশপদী কবিতাগুলো দুই ভাবে হয়। তো আমরা পাঠ পরিস্থিতিটাও পরে নিতে পারি। কপোতাক্ষ নদ কবিতাটি কবি চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে কপোতাক্ষ নদ কবিতাটি কোথা থেকে গৃহীত হয়েছে। তো কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তার মানে এই কপোতাক্ষ নদ এই কবিতার দ্বারা তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করে। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা, মানে খুব কষ্ট যে আসলে ওখানে আমি ছিলাম, ওখানে ভালো ছিলাম, ওখানে ভালো লাগতো। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। তার মানে তার একটাই আকুতি যে আমি যেভাবে তোমাকে স্মরণ করি তুমিও যেন আমাকেই স্মরণ করো। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে। তাহলে এখন আমরা কবিতাটা পড়ি। সতত হে নদ, তো সতত অর্থ আগেই বলেছি আমরা যে সর্বদা, মানে সব সময়। হে নদ তুমি পড়ো মোর মনে, তাহলে হে নদী তুমি সবসময়ই আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবি এ বিরলে, তাহলে তোমার কথা ভাবি বিরলে মানে পড়ছিলাম একান্ত নিরিবিলিতে, তাহলে একান্ত নিরিবিলিতে আমি তোমার কথাই ভাবি। সতত মানে যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, মানে সব সময় আমি তোমার কলকল ধ্বনি যেন শুনতে পাই। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, তার মানে ওখানে বসে যে নদীর কলকল শব্দটা শোনা যায় এটা তো আসলে একটা ভ্রান্তি ছাড়া আর কিছুই না, কারণ সে রয়েছে ফ্রান্সে আর নদী রয়েছে তার এই যে যশোর, তাহলে সেখানে বসে তো আসলে নদীর কলকল ধ্বনিটা শোনা যায় না, তা আগে যে শুনছিল সেই ভ্রান্তির ছলনে আসলে সে এখন কাটাচ্ছে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, তার অনেক দেশে আমি অনেক নদী দেখিয়াছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? তোমার যে একটা স্নেহ, এই স্নেহের তৃষ্ণা কোনো নদীর জলেই আমার মেটে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, তার দুগ্ধ স্রোতরূপী মানে দুধ দেয় যে, স্রোত দেয় যে, এই যে তুমি যে আমার জন্মভূমির একটা জায়গায়, জন্মভূমির স্তন মানে জন্মভূমি, যেমন একটা মায়ের স্তন থেকে দুধ পাওয়া যায় এবং জন্মভূমির থেকে যে তোমার কাছ থেকে যে পানিটা পাওয়া যায় এটার সাথে সে তুলনা করছে। আর কি হে হবে দেখা, তা তোমার সাথে কি আমার আর দেখা হবে? যতদিন যাবে, যতদিন যাবে মানে আমার জীবন যা আছে এই জীবনে কি আসলে তোমার সাথে আর দেখা হবে? তাহলে কি বলছে, যেমন মায়ের কাছ থেকে দুগ্ধ পাওয়া যায় তেমনি এই আমাদের জন্মভূমির কাছ থেকে, সে তো জন্মভূমিটাকে মায়ের সাথে তুলনা করছে, তো জন্মভূমির কাছ থেকে দুগ্ধ পাওয়া যায় কিভাবে? স্রোত রূপে, কারণ নদী থেকে তো আমরা স্রোতের পানি পাই, স্রোতে পানি পাই, তো এইভাবে আর কি। প্রজারূপে রাজারূপ সাগরের দিতে, তাহলে প্রজারা যেভাবে রাজাকে কর দেয়, তাহলে তো তেমনি নদীও সাগরকে দেয় কি দেয়? বাড়িরূপ কর, তাহলে বাড়ি মানে জল, তাহলে জল দেয় ওই করের মতো, তাহলে প্রজারা যেভাবে রাজাকে কর দেয় তুমিও তো তেমন সাগরকে কর দাও। এ মিনতি গাবে বঙ্গজনের কানে,
শখে শখারিতে। তাহলে এই বঙ্গজনের কানে শখে শখারিতে এরা বলতেছে আর কি, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে। মানে আমি প্রবাসে বসেও তোমার নাম এই প্রেমের সাথে ভাবি বা খুব ভালোবাসার সাথে ভাবি। তো এই যে বঙ্গ নামের একটা সঙ্গীত, সঙ্গীতেও আমি তোমার নাম লইছি। তাহলে আসলে এই কবিতার মধ্যে তিনি তার বঙ্গভূমির প্রতি যে একটা ভালোবাসা, স্বদেশের প্রতি যে ভালোবাসা, এটাই ফুটিয়ে তুলেছেন। এবং এখানে হলো তিনি যে নদী পাড়ে বসে বড় হয়েছেন, সেখানের কথা আসলে সে ভুলতে পারে না। যদিও সে বিদেশে আছে, তার মনটা এখানেই পড়ে আছে। সে নদীর কলকল ধ্বনি শুনতে পায়। এটা আসলে একটা তার ভ্রান্তির ছলনে, মানে একটা ভ্রান্ত, কিন্তু ভ্রান্ত হলেও সে আসলে এটাই অনুভব করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাইকে।